পরিদর্শনের বাইরে 22% পোশাক কারখানা, কর্মপরিবেশ নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকে ব্যবহারের পাল্টাপাল্টি অভিযোগ। নারায়ণগঞ্জের কারখানার অনুমোদন খতিয়ে দেখবে পুলিশ, অবহেলা থাকলে সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা। লকডাউনে পুরোদমে বন্ধ অভ্যন্তরীণ ফ্লাইট, দৈনিক কোটি টাকা লোকসান বিমান সংস্থাগুলো। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ শিল্প কারখানার মালিক এবং ট্রেড ইউনিয়ন নেতাদের। তাদের দাবি, নিজেদের স্বার্থে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হচ্ছে। সিপিডি আয়োজিত তৈরি পোশাক খাত নিয়ে এক অনলাইন অনুষ্ঠানে সংস্থাটি জানায়, পোশাক কারখানাগুলোর প্রায় 22% এখনও পরিদর্শনের বাইরে রয়ে গেছে। রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক খাতে নিরাপত্তা নিশ্চিতে 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে অ্যাকর্ড ও অ্যালায়েন্স গঠন করা হয়। ফলে ধীরে ধীরে পোশাক শিল্পের নেতিবাচক ভাবমূর্তি দূর হয়। কিন্তু প্রশ্ন তৈরি হয় অ্যাকর্ড ও অ্যালায়েন্স পরবর্তী অবস্থা নিয়ে। রোববার এক অনলাইন আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটির তথ্য বলছে, অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম শেষে 2018 থেকে 2021 সালের এপ্রিল পর্যন্ত সময়ে তৈরি পোশাক খাতে দুর্ঘটনা বেড়েছে। মাত্র ক্রেতাদের চাপ থাকলে আমরা নিরাপত্তার ব্যাপারে সিরিয়াস হব, কিন্তু যখন সেটা আন্তর্জাতিক চাপ থাকবে না, আমরা সিরিয়াস হব না, নিরাপত্তাটাকে নিশ্চিত করব না, আমাদের নিজেদের দায়িত্ববোধ, শিল্পের যে কমপ্লায়েন্স সেটি আমরা নিশ্চিত করব না, এটি তো হতে পারে না। অনুষ্ঠানে শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে একে অপরকে পাল্টাপাল্টি অভিযোগ করেন শিল্প কারখানার মালিক এবং শ্রমিক নেতারা। তাদের ভিতর অনিয়ম এবং তাদের দপ্তরটা কোনো না কোনো ভাবে মালিকদের দ্বারা অনেকটা প্রভাবিত হয়, যার জন্য ওই সমস্ত দপ্তরের লোকেরা যতটুকু কাজ করবে তারাও ততটুকু কাজ করতে পারে না। আর হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে মালিকদের দ্বারা তারা প্রভাব বিস্তার করে আরএসসি কে লজ্জাজনক ভাবে তার ব্যক্তিগত কাজে বা এই ধরনের কাজে ব্যবহার করেছেন, যে ওখানে ওই উকিল নোটিশ প্রত্যাহার করার জন্য তাকে আরএসসি দিয়ে প্রেসার ক্রিয়েট করানো হয়েছে, যেটার আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি, এখনো জানাচ্ছি। এ সময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দুর্ঘটনা নিয়ে কারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক বলেন, করোনার সময়ে বিশেষ অভিযান চললেও নিয়মিত অভিযান কমে গেছে। এ সময় প্রতিষ্ঠানটির নানা সীমাবদ্ধতার কথাও জানান তিনি। কোভিডকালীন স্পেশাল ইন্সপেকশনটা চলছে, রেগুলার ইন্সপেকশনটা কম হচ্ছে স্যার, ইট ইজ ট্রু, কারণ ওইটাকে আমরা একটু প্রাধান্য বেশি দিয়েছি। আলোচনায় তৈরি পোশাক খাতের পাশাপাশি অন্যান্য শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দেয় সিপিডি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। জনাব গোলাম মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আপনার কাছে জানতে চাইছে যে আমরা দেখছি বারবার দুর্ঘটনা ঘটছে এই শিল্প খাতে, শ্রমিকদের জীবন যাচ্ছে, কিন্তু তারপরও কিন্তু নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না। কেন এমনটা হচ্ছে এবং শ্রমিক অধিকার আসলে নিশ্চিত হচ্ছে না কেন? ঘাটতি কোথায়, কি মনে করছেন? দেখুন, আমাদের এখানে যদিও কর্মপরিবেশের উন্নয়নের ক্ষেত্রে 2013 পরবর্তী সময়কালে বিভিন্ন ভাবে গার্মেন্টস খাত কেন্দ্রিক উদ্যোগ শুরু হয়েছিল, সেই উদ্যোগও কিছুটা হলেও শ্লথ হয়ে গিয়েছিল 2018 পরবর্তী সময়কালে, এবং সে কারণে কিন্তু আবার নতুন করে দুর্ঘটনা বাড়তে দেখছি। আমাদের কাছে মনে হয় যে প্রাতিষ্ঠানিক যে ভালো উদ্যোগগুলো আমরা অ্যাকর্ড অ্যালায়েন্স এবং ন্যাশনাল ইনিশিয়েটিভের আন্ডারে দেখছিলাম, সেই উদ্যোগের সমাপ্তি হয়নি, অর্থাৎ প্রাতিষ্ঠানিকীকরণের কাজটি শেষ হয়নি, এবং মালিকদেরও আসলে এখানে সহযোগিতার প্রয়োজন রয়েছে। ফলে যে অসম্পূর্ণ কাজ সেটি আসলে শেষ করা যায়নি, এ কারণে এখনো আমরা গার্মেন্টস খাতে দুর্ঘটনা দেখছি। পাশাপাশি গার্মেন্টস এর বাইরে যে খাতগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রায় বলা যেতে পারে কোন রকমের সংস্কার উদ্যোগের বাইরেই রয়ে গেছে পুরোপুরি, এবং তারই একটা সর্বশেষ উদাহরণ আমরা সেজান জুস কারখানায় দুর্ঘটনা থেকেও আমরা টের পেলাম। সুতরাং আমাদের একদিকে যেমন গার্মেন্টস কারখানাগুলোর এই ভালো কাজগুলো অব্যাহত রাখার জন্য আরো কাজ করা, এবং একই সাথে এই যে গার্মেন্টস এর বাইরে যে বিপুল পরিমাণ অন্যান্য কারখানা রয়েছে, সেগুলোরও মান উন্নয়নের জন্য নতুন কার্যক্রম নেওয়া, এ দুটো যদি না শুরু করা যায়,
তাহলে আসলে সমস্যা। এদিক থেকে হয়তো প্রতিষ্ঠানগুলোর লোকবলের ঘাটতি রয়েছে, কিন্তু লোকবলের ঘাটতির অজুহাত দিয়ে আসলে এইগুলোকে আর পিছিয়ে রাখার সুযোগ নেই। আমাদের ইমিডিয়েটলি আসলে অ্যাকশন প্ল্যান নিয়ে কাজ শুরু করা দরকার। আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে রূপগঞ্জের ঘটনাটি ঘটলো, বেশ কিছু শ্রমিক মারা গেল, বহির্বিশ্বে আমাদের রপ্তানি খাতে কোনো প্রভাব ফেলবে কিনা, কি মনে করছেন আপনি? সামগ্রিকভাবে অবশ্যই এটা একটা রপ্তানি একটা প্রভাব ফেলবেই। তার একটা বড় কারণ হলো বাইরের দেশগুলোতে এখন বাংলাদেশ নিয়ে অনেক ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে এবং বাংলাদেশের শিল্প উৎপাদন, রপ্তানি খাতের প্রবৃদ্ধি এটিও এখন বাইরের দেশগুলোতে বেশ পরিচিত কথা। এবং একই সাথে অ্যাকর্ড অ্যালায়েন্সের মাধ্যমে যে বিপুল পরিমাণ কাজ হয়েছে সেটিও কিন্তু ইতিবাচক একটা ইমেজ তৈরি করেছে। তো তার বিপরীতে গিয়ে এই ধরনের একটি ঘটনা প্রশ্ন তুলছে যে আমাদের এখানে কতটুকু নিরাপদ কারখানাগুলো। গার্মেন্টস খাত হয়তো এর ফলে সংকটে পড়বে না, ইমেজ সংকটে গার্মেন্টস খাতে পড়ার সুযোগ কম, কিন্তু অন্য খাতগুলোর ব্যাপারে যে বাইরে নতুন করে আগ্রহ তৈরি হচ্ছিল, যেমন প্রসেসিং ফুড তৈরি হচ্ছিল, সেগুলোর এক্সপোর্ট বাড়ছিল। আপনি জানেন এবার প্রায় 4টি নতুন পণ্য অ্যাড হয়েছে যেগুলো $1 বিলিয়ন রপ্তানি করতে পারে। এই যে নতুন নতুন পণ্য যুক্ত হওয়া, সেখানে কিন্তু একটা নেগেটিভ বার্তা যাবে এই ধরনের কর্মপরিবেশের ক্ষেত্রে যে দুর্বলতা বেরিয়ে আসলো। সুতরাং সেটির ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে যে গার্মেন্টস এর মডেল ব্যবহার করে অন্যান্য খাতগুলোতেও কর্মপরিবেশের উন্নয়নের উদ্যোগ নেওয়া। আমরা কিন্তু দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনার পর শ্রমিকদের পুনর্বাসন হয় না, তারা অবহেলিত রয়ে যায়। তো দুর্ঘটনা রোধে বা শ্রমিকদের নিরাপত্তা পুনর্বাসন করতে কি কি সংস্কার নেওয়া উচিত বলে মনে করছেন? কয়েক রকমের বিষয় কিন্তু আইনি কাঠামোতে রয়েছে। একটি হলো যে দুর্ঘটনায় আহত এবং নিহত শ্রমিকদেরকে শ্রম আইন অনুযায়ী কিন্তু তাদের ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা রয়েছে, কিন্তু এটি নিয়ে শ্রমিক নেতৃবৃন্দের এবং সিভিল সোসাইটির পক্ষ থেকেও আপত্তি রয়েছে। যে টাকা ধরা আছে সে টাকাটি খুবই কম। আমরা রানা প্লাজার পরে যে শ্রমিকদেরকে বড় টাকা দেয়া গিয়েছিল সেটিও কিন্তু আইনগত কাঠামোতে এখনো আমাদের শ্রম আইনে ঢোকানো যায়নি। ফলে ওটা এককালীন বা একটা উদাহরণ হিসেবেই রয়ে গিয়েছে রানা প্লাজা ট্রাস্ট ফান্ডের উদাহরণটি। কিন্তু শ্রমিকরা যেমন এই যে মারা গেলেন যে শ্রমিকরা। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জানাবো পরবর্তী সংবাদ। নারায়ণগঞ্জে সেজান জুসের কারখানা অনুমোদনে সরকারি কোনো প্রতিষ্ঠানের গাফিলতি থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। রোববার সকালে এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। এদিকে আগুনের ঘটনায় 3 দিন পরেও নিখোঁজ শ্রমিকদের খোঁজে কারখানার সামনে ভিড় করছেন স্বজনেরা। তবে গত মাসের বেতন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কারখানা শ্রমিকরা। ঘটনার 3 দিন পরেও নিখোঁজ স্বজনদের সন্ধানে নারায়ণগঞ্জের সেজান জুসের কারখানার সামনে ভিড় করছেন স্বজনরা। জীবিত নয় মৃত মরদেহটি শেষবারের মতো দেখতে চান তারা। তালা 2টা যদি খোলা থাকতো অনেক মানুষ বাঁচতে পারতো, ছাদে যাইতে পারতো অনেক মানুষ। এই তালার কারণে মানুষটি বাঁচতে পারে না। চেহারা চুহারা কিছু চিনা জানা, ওনারা বলছে একটা ডিএনএ পরীক্ষা আছে, এটা করার পর যদি বাইরে তাহলে যে লাশ বাড়িতে 1 মাসের ভিতরে পৌঁছে দিই। এদিকে পুলিশ বলছে সেজান জুসের কারখানায় অনুমোদনে সরকারি কোনো সংস্থার গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও মামলা করা হবে। এখানে কার কি দায়িত্ব, কার কি গাফিলতি ছিল সেটা অবশ্যই বেরিয়ে আসবে। বেরিয়ে আসলে যদি কারো বিরুদ্ধে, যার বিরুদ্ধে যে ধরনের গাফিলতি আসবে, আমরা আমাদের তদন্তের মাধ্যমে তাকে সেইভাবেই সেখানে আমরা উপস্থাপন করব আদালতের কাছে। অন্যদিকে কারখানাটি বন্ধ থাকায় গত মাসের বেতন বোনাস নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারখানার ম্যানেজার জানালেন তার অসহায়ত্বের কথা। আমার বেতন দিবে মালিক, এর মাঝখানে তো মালিক আমাদের ঘোষণা দিয়েছে আমরা ইনশাল্লাহ সে সামনে দিব। এখন মালিক পক্ষই তো এখন বর্তমানে নিয়েছে, সেটা আমরা অনেক শঙ্কিত আছি আর কি। আমরা কি করব, আমরা সবাই এখন অনিশ্চয়তার ভিতরে পড়ে গেছি আর কি। শুধু বেতন বোনাস নয়, বেঁচে থাকা শ্রমিকরা চাচ্ছেন ঘটনার সুষ্ঠু তদন্ত। শুধু মামলার গ্রেপ্তার নয়, পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন বেঁচে ফেরা শ্রমিকরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় লকডাউনে পুরোদমে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট। নানা শর্তে সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকলেও যাত্রীর সংখ্যা একেবারেই কম। এই অবস্থায় ব্যবসা না থাকায় টিকে থাকাই চ্যালেঞ্জ বলে মনে করছে এয়ারলাইন্স কোম্পানিগুলো। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে এয়ারলাইন্স কোম্পানিগুলো টিকিয়ে রাখতে পরিচালনা ব্যয় কমাতে হবে। 1 জুলাই থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হলে পুরোদমে বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ রুটের ফ্লাইট।
তবে শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক রুটের ফ্লাইট পরিচালনা করা হলেও যাত্রী সংখ্যা নেমে এসেছে অর্ধেকেরও কমে। এ অবস্থায় বিমান পরিচালনা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে এয়ারলাইন্স কোম্পানিগুলো। এছাড়াও জেট ফুয়েলের দাম বৃদ্ধি, সারচার্জ না কমানোয় ব্যবসা টিকে রাখা কঠিন হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সেকেন্ড ওয়েভ আমাদেরকে আসলে একটা টোটাল একটা আনসার্টেনিটির মধ্যে ফেলে দিয়েছে। চার্জেসগুলোকে এগুলোকে আসলে রিডিউস, এটা মওকুফ করা না হলে আসলে ইন্ডাস্ট্রিতে আমরা টিকে থাকতে পারবো না। অফিস মেইনটেনেন্সের যে কস্টগুলো আছে সেটা চালানোর জন্য হলো আমাদের যে মিনিমাম ইনকাম লাগে তার তো কিছুই আসছে না। সেই হিসেবে আমরা বড় ধরনের রাজস্ব ঘাটতির ভিতরে পড়ে গেছি। এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষা, যদি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ হলো 14 তারিখের পর থেকে যদি অনুমতি দেয় সরকার। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে ফ্লাইট পরিচালনা না করলেও প্রতিদিন খরচ গুনতে হচ্ছে এয়ারলাইন্সগুলোকে। তাই এয়ারলাইন্স ব্যবসা টিকিয়ে রাখতে খরচ সমন্বয় করা জরুরি বলেও মনে করেন তিনি। দেশীয় এয়ারলাইন্সগুলো বর্তমান যে অবস্থান তাতে তাদেরকে যে তারা যে আইসিইউতে ঢুকে গেছে এটাই বলা যেতে পারে। বাংলাদেশ বিমানের অসুবিধা হবে না, কারণ গভর্নমেন্ট সাপোর্ট করবেন। কিন্তু বাইরের যে এয়ারলাইন্স দুটো আছে তারা কীভাবে সার্ভাইভ করবে সেটা কিন্তু একটা বিরাট প্রশ্নের মুখোমুখি। এয়ারলাইন্সগুলো বলছে শুধুমাত্র অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করতে না পারায় প্রতিদিন কোটি টাকার লোকসান গুনতে হয় তাদের। তাই এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে ফ্লাইট অপারেট করা কঠিন হয়ে পড়তে পারে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্বোচ্চ 6 মাসের মধ্যে বিচার শেষ করার কথা, কিন্তু অর্থ পাচারের মামলাগুলো ঝুলে আছে বছরের পর বছর, যে কারণে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা ফেরত আনা যাচ্ছে না। এই পরিস্থিতিতে অর্থ পাচার রোধ করার তাগিদ বিশেষজ্ঞদের। বলছেন সেজন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও সুশাসন প্রতিষ্ঠা। 2012 সালে সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখা থেকে প্রায় 3700 কোটি টাকা লোপাট করে হলমার্ক গ্রুপ। প্রতারণা, জালিয়াতি, অর্থের অপব্যবহার, অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে রমনা থানায় মামলা করে দুদক। পরের বছর 12টি মামলায় বিচার শুরু হয়। 9 বছরে শুধু ব্যাংক কর্মকর্তাদের একটি মামলার বিচার শেষ হয়েছে। বাকি মামলাগুলোতে শেষ হয়নি সাক্ষ্য গ্রহণ। একই অবস্থা আলোচিত ডেস্টিনির মামলাতেও। দুদকের আইনজীবী বলছেন আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে দুদক, বাকি দায়িত্ব আদালতের। দুদক আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়, তখন দুদকের এটা করার কিছু থাকে না। দুদক শুধু তার সাক্ষ্য প্রমাণ আদালতে হাজির করে, পুরোটি আদালতের এখতিয়ারে চলে যাচ্ছে। আদালতের এখতিয়ারে যাওয়া মানে কি, আদালত যেভাবে তারিখ নির্ধারণ করবে সেভাবে আমি যাব, সেভাবে আমাকে দিতে হবে। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী বলছেন উচ্চ আদালতের স্থগিতাদেশ, তদন্ত কর্মকর্তাদের দক্ষতার অভাবেও বিচারিক প্রক্রিয়া বিলম্বিত হয়। আমাদের তদন্তকারী সংস্থা এরা কিন্তু এখনো এই ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইমের ইনভেস্টিগেশনের ব্যাপারে এখনো কিন্তু ওই ধরনের এক্সপার্টাইজ নলেজ কিন্তু ওরা গেইন করে নাই। আইন প্রয়োগকারী সংস্থা একটা স্পেশাল সেল করে যদি এটাকে তড়িৎভাবে করার চেষ্টা করে তাহলে হয়তো ব্যাপারটা একটা সমাধান হতে পারে। যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদনে দেখা যায় গত 16 বছরে দেশ থেকে অন্তত 11 লাখ কোটি টাকা পাচার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন পাচার রোধে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আরো বৃদ্ধি করতে পারি, সুশাসন আনতে পারি এবং সর্বোপরি এই ব্যাপারে একটা বড় ধরনের রাজনৈতিক সদিচ্ছা আমরা তৈরি করতে পারি যেন অর্থ পাচার রোধে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। অর্থ পাচার হয়ে যাওয়ার পরে সেটাকে টাকা ফেরত নিয়ে আসার ব্যাপারটা কিন্তু খুব সহজ নয়। সুপ্রিম কোর্ট ও দুদকের তথ্য অনুযায়ী মানি লন্ডারিং প্রতিরোধ আইনে 408 মামলার 187টি করেছে দুদক। এর মধ্যে 85 মামলার বিচার চলছে 5 বছরের বেশি সময় ধরে, আর হাইকোর্টের আদেশে 52 মামলার বিচার স্থগিত রয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রাহকদের ওপর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নজরদারি এবং অনৈতিক প্রতিযোগিতা বন্ধে নির্বাহী আদেশে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি হোয়াইট হাউসে এই নির্বাহী আদেশে সই করেন বাইডেন। এই আদেশের ফলে অভিযোগের ভিত্তিতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে 72 ধরনের পদক্ষেপ নিতে পারবে মার্কিন বাণিজ্য বিভাগ। অনেকদিন ধরেই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে। এছাড়া অনৈতিক প্রতিযোগিতার পাশাপাশি একচেটিয়া ব্যবসা করার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। এছাড়া অনলাইন বাজারে প্রতিযোগিতা এড়াতেও নেওয়া হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাহী আদেশে স্বাস্থ্য, কৃষি এবং পর্যটন খাতের মানোন্নয়নের তাগিদ দেওয়া হয়।
এ ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।